চীনে কালচারাল রেভলিউশনের সময় সমস্ত রকমের নাটক বন্ধ হয়ে গিয়েছিল, জানো তো। অনুমোদিত ছিল শুধু কয়েকটা অপেরা। চেয়ারম্যান মাও সেতুংয়ের স্ত্রী চিয়াং চিংয়ের অনুপ্রেরণায় রচিত কমিউনিস্ট বিপ্লবের জয়গান গাওয়া 8খানা মডেল অপেরা। ব্যাস, প্রায় 1 দশক ধরে চীনের মানুষের কাছে ওই বিপ্লবী মডেল অপেরাগুলোই ছিল বিনোদনের একমাত্র খোলা পথ। সে সময় মানুষের মুখে মুখে ফিরত এই নতুন অপেরার গান। কিন্তু মাওয়ের মৃত্যুর পরই মুখ থুবড়ে পড়ল বিপ্লবী অপেরা। ফাঁসিতে ঝুললেন চিয়াং চিং। স্বপ্ন বেশি উদগ্র হয়ে উঠলে বোধহয় মুক্তিকামিতাও স্বৈরাচারী হয়ে পড়ে। তখন স্বপ্নের অগ্নিশৃঙ্গ থেকে নেমে আসতে থাকে দুঃস্বপ্নের লাভাস্রোত, ভাসিয়ে পুড়িয়ে দেয় সব। একটু খেয়াল করে দেখো রাধেও, বাঙালিদের মধ্যে বিপ্লব, সংগ্রাম, সমর, প্রলয়, সাম্য, একতা সব বিশেষ্য পদ, প্রপার নাম, একটিও ক্রিয়াপদ নয়। বিপ্লবকে, সংগ্রামকে আমরা সন্তানের স্বপ্নীল নামে পরিণত করতে পেরেছি মাত্র, আর কিছু নয়। চারু মজুমদার বলেছেন, বিপ্লব মানে শুধু মেটেরিয়াল গেইন নয়, বিপ্লব মানে রূপান্তর, উপলব্ধি, আদর্শে, চিন্তাধারা, আমূল রূপান্তর। কি সেই চেতনা? জনগণকে সেবা করার চেতনা, জনগণকে ভালোবাসার চেতনা। বিপ্লব মানে এই রূপান্তর, কি সমাজের, কি ব্যক্তির। চারুবাবুর এই উচ্চারণের ভিত্তিতে আমরা এগিয়ে চলেছি। 70 দশকের উত্থান, দুর্ভাগ্যজনক পতনের পরে এক নতুন। হ্যালো বঙ্কুদা। বল। বাবা, তোমার নম্বরটা এখনো 1 আছে। আমি ভেবেছিলাম 7 বছরে হয়তো। কিছু জিনিস পাল্টায় না। 7 বছর আগে তুমি বলেছিলে যোগাযোগ না রাখতে। কেন বলেছিলে জানি না। তাই প্রথম দিকে আমি অনেকবার তোমার বারণ সত্ত্বেও ফোন করেছি তোমাকে, উত্তর পাইনি। আর সেই তুমি আজ আমার ফোন ধরলে। আমি আজকাল ফোন বাজলেই ধরি, যদিও নম্বরগুলো আমার নাম্বার পাল্টায়নি, মোবাইলের পাল্টায়। গাবদা ল্যান্ডলাইনগুলোর নাম্বার পাল্টায় না। তারপর কে ফোন করেছে, যাকে ফোন করেছি তার নাম্বারটা ঠিকমতো ডায়াল করলাম কি না কিছুই বোঝা যায় না। কিন্তু তুমি তো এখনো মোবাইল ব্যবহার করো দেখছি। তোমার মেমোরি নিশ্চয়ই তোমায় জানিয়ে দিয়েছে নাম্বারটা কার। বঙ্কুদা, তুমিই তো বলতে যে মানুষের কোনো একটা ইন্দ্রিয় ভোঁতা হলে বাকিগুলো ধারালো হয়ে ওঠে, যেমন ঘ্রাণ, স্পর্শ, শ্রুতি, স্মৃতি। সেটাই তো বলছি। তাহলে এতদিন পরে আজ আমার ফোন ধরলে কেন? কিছু জিনিস পাল্টে যায়। কিন্তু তুমি তো, তুই কি কেন আমি তোর ফোন ধরলাম
সেটা জানতে ফোন করেছিস, নাকি আমি আদৌ নাকি আমি আদৌ তোর ফোন ধরি কিনা দেখতে? দুটোর কোনোটাই নয়। আসলে আমি একটা প্রজেক্ট শুরু করেছি। প্রজেক্ট না প্রজেক্ট মানে? না, আসলে আমাকে তুই নিজের কাছে যেভাবে হিরো বানিয়ে দাঁড় করিয়েছিলি সেটা তো এক ধরনের প্রজেকশন, তাই? না না, এটা প্রজেকশন নয়, প্রজেক্টই। প্রজেক্ট বলে ফেল। তিতিক্ষা। কিন্তু তুই আমার কাছে ক্ষমা চাইবি কেন? অনেক কারণ। পিসিনকে লেখা তোমার প্রথম চিঠিটা হারিয়ে ফেলেছিলাম বলে, তুমি সিগারেট খাও সেটা যেটুকে বলে দিয়েছিলাম বলে, তোমার কাছ থেকে ধার করা রাহুল সংকীর্তায়নের বৈজ্ঞানিক বস্তুবাদ বইটা হারিয়ে ফেলেছিলাম বলে, তাতে আবার তুমি ডিটেল মার্জিন করে নোট দিয়েছিলে, যার জন্য বেশি আক্ষেপ। তারপর সেই ভিয়েতনামের ছবির বইটা, যাতে অসাধারণ সব মাটির মূর্তির ছবি, খেটে খাওয়া মানুষের, ওটাও তো হারিয়ে ফেলেছিলাম। আর কত বলবো? কিন্তু এর একটাও তিতিক্ষা লেভেলের অফেন্স হিসাবে কোয়ালিফাই করে না। 7 বছর আগে তুমি যখন আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে, তুমি তার কোনো কারণ দাওনি। 7 বছর পরেও দেব না। কেন? থাক না রাধু। বেশ, কিন্তু আমি আন্দাজ করতে পারি। কর না আন্দাজ, যত খুশি কর। পুলিশ সেই যে দিনাজপুরে গিয়ে তোমায় অ্যারেস্ট করলো, তোমার কখনো মনে হয়নি কেন? হয়েছে বই কি, তোদের ছাত্র ঐক্য তাদেরই কেউ একজন, তার নাম আমি তোকেও বলবো না আজও। আমি জানতেও চাই না, অন্তত জানতে চাওয়ার ভান আর করতে চাই না। ভান? তোমার আর পিসিনের সম্পর্কের ব্যাপারটা দামোসায় জেনে যাবার পর কি হয়েছিল তোমার মনে আছে তো? সে আর থাকবে না। ব্যাঁকা চণ্ডী এসেছিল আমাদের বাড়ি। ব্যাটা তখন সবে কংগ্রেস ছেড়ে সিপিএম জয়েন করেছে। নিজেকে অনুগত প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। তখনও ক্যাডার আর গুন্ডা এক হয়ে যায়নি তো। চণ্ডী এসে বাবাকে জেঠুকে থ্রেট করে গিয়েছিল, যদিও শেষ অবধি পারেনি, কিছুই করতে পারেনি। কারণ ছাত্র ঐক্য তখন সব বামেদের নিয়ে একসঙ্গে এগোচ্ছে। কমন শত্রু কংগ্রেস। চণ্ডী ক্লিয়ারেন্স পায়নি কিছু করার, নইলে এমনি ছেড়ে দেয়। তুমি জানো কি না আমি জানি না, ওই থ্রেটটা আসলে দামোসাই করিয়েছিলেন। আমি দেখে ফেলেছিলাম দামোসাই চণ্ডীদাকে টাকা দিচ্ছে। দামোসাইও আমাকে দেখে ফেলেছিল, কিন্তু আমরা এই বিষয়ে কোনোদিন কথা বলিনি, তোমাকেও বলিনি। তো ছাত্র ঐক্যের বামজোট কবে ভাঙলো মনে আছে তোমার? সুশান্ত পালের খুনের প্রতিবাদী যেদিন ডেন্টাল করে জমায়েতে এসে অভিজিৎ বলল যে এসএফআই আর আমাদের বামজোট থাকতে পারবে না, আলিমুদ্দিন স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে। তখন তো এক মন্ত্রী এও বলেছিলেন যে ছাত্রদের এই প্রতিবাদ নাকি মাতরামি। সেদিন রাতে এই ওপরতলার নির্দেশে আমাকে দিনাজপুর পাঠিয়ে দেওয়া হলো। লোকাল পার্টি সেলের 2 জন শুধু জানত, আর তুই। সবাই জানতো সুশান্তকে সিপির গুন্ডারা খুন করেছে, সবাই। কোথায়, কিভাবে, কেন, কারা, সব। কিন্তু তার মধ্যে থেকে কিভাবে যেন তোমার নামটা উঠে এলো। কিভাবে যেন মানে? তুই জানতিস না? না মানে
জানতাম, কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমাদের শততা বিভক্ত পার্টিগুলোর একটা সিগনিফিকেন্ট অংশ এখন পরিবর্তিত। তাদের অনেকে হাই লেভেলে অপারেট করছে, নবান্নর ফসল তুলছে, নিজের রাজনৈতিক উত্থান নিয়ে বই লিখছে। এখন বাম জমানার সবার নাম খুলে আম নেওয়া যায়, খুলে ল্যাংড়া আমের চোষা আঁটি বানিয়ে দেওয়া যায়। অতএব বল ভাই, বলে ফেল, ভয় কিরে পাগল। না না, সেসব কিছু না। এখন যা চলছে তাতে তো গেরুয়ার পাশে নীল সাদা কি লাল মনে হয়। 34 বছর ধরে যা দেখলাম। ইডিওলজির মেরুদণ্ড ভেঙে গেলে রাজনীতিতে আর কোনো রকম নীতি থাকে না। ওটা তখন ক্ষমতার লড়াই হয়ে যায়, আর সেখানে সবাই এক। যেহেতু সিস্টেমটা এক, সিস্টেম না বদলাতে পারলে ক্ষমতা, সমতা, মমতা সব একতা। কিন্তু তুই কি এই দুর্ভাগা দেশের কঠিন ও করুণ রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ করবি বলে আমায় 7 বছর বাদে ফোন করলি? না না, একটু ধৈর্য ধরো, আমি পয়েন্টে আসছি। কোন পয়েন্ট? মেইন পয়েন্ট, সাউথ পয়েন্ট, না খান পয়েন্ট? তোমার দিনাজপুর যাওয়ার খবরটা পার্টি লেভেল থেকে ফাঁস হয়নি। পার্টি বরাবর তোমার পাশেই ছিল, ওদের কেউ তোমাকে বিট্রে করেনি। তোমার দিনাজপুরের খবরটা, মানে ঠিকানাটা দিয়েছিলাম আমি। তুই তুই বলেছিলি? কেন? তাহলে আমাকে জেল থেকে বার করার জন্য এত লড়লি, এত ঝঞ্ঝাট পোহালি বা কেন? সেটা বলতেই তো। আমি তো জেলেই ভালো ছিলাম রে রাধু, আমার না বেরোলেও চলতো। খুব ভালো ছিলাম ওখানে, মজায় ছিলাম। কি বলছো কি? যে জেলেই পাঠিয়েছে আমি সেখানেই কয়েদিদের অর্গানাইজ করেছি, পড়াশোনা করিয়েছি, খুনি, চোর, ড্রাগ এডিক্টদের পলিটিসাইজ করেছি। জেলের ভেতর অন্যায় হলে সবাই একসঙ্গে প্রতিবাদ করেছি, সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছি জেল কর্তৃপক্ষকে। ওরা রীতিমতো ভয় পেত আমাকে। জানিস কতবার আমাকে সেল পুট আপ করা হয়েছে, সলিটারি কনফাইনমেন্টে, কত রকম মেন্টাল টর্চার। তবে শেষের কটা বছর ওরা আমাকে নিজের মতো ছেড়ে দিয়েছিল। ইনফ্যাক্ট শেষের দিকে উল্টে আমার কাছে এসে নানান অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে কনসাল্ট করত। ওরা বুঝে গেছিল আমি বললে কয়েদিরা শুনবে। তুই আমাকে সেই সুরক্ষিত সুখ থেকে বঞ্চিত করতে এত উদ্যোগ কেন নিবি? এ তো রহস্য, ব্যোমকেশ ফেলুদাও পারবে না ভেদ করতে। মঙ্কুদা একটু চুপ করবে প্লিজ? বললাম সেটাই প্রেফারেবল। এত কথা কেন আমি বলি জানি না, এই কথার গাজলাতেই তো ডুবে গেল আমাদের বিপ্লব। মঙ্কুদা, আমি পিসিনের কষ্টটা দেখতে পাচ্ছিলাম না, সহ্য হচ্ছিল না আমার। একটা শিক্ষিত ইন্টেলিজেন্ট মেয়ে, কিন্তু সিস্টেমের সোনার বেড়ি পরানো আছে পায়ে। সব জেনে, সব বুঝেও, নিজেকে স্যাক্রিফাইস করেও চুপ করে থাকাটা কতটা কষ্টকর তুমি জানো? জানি না। আবার দামশাই জোর করে ওর বিয়ে দিয়ে দেবেন ঠিক করলেন। বাবা তো দামশাইয়ের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলেননি, কিন্তু আমি নিতে পারছিলাম না। এদিকে তুমি তখন নিখোঁজ, আইনের ভাষায় অ্যাবসকন্ডিং। সে সময় হঠাৎ একদিন দামশাই আমার কাছে খুব করে ক্ষমা চাইলেন। বললেন পিসিনকে তিনি লেখাপড়া শিখিয়ে বড় করেছেন যাতে ওর নিজের ভবিষ্যৎ নিজে করতে পারে। নিজের মেয়েকে গিয়ে তো আর বলতে পারি না তার বাপ অনুতপ্ত।
তুই বলে দিস। তারপর আমাকে অবাক করে দিয়ে বললেন, তুই আমাকে বঙ্কুর হদিশটা দে, আমি ওকে লোক পাঠিয়ে নিয়ে আসবো, ক্ষমা চাইব, মিতুর সঙ্গে ওর বিয়ে দেব। আমি বললাম, কিন্তু পুলিশ? দামোসাই বললেন, বঙ্কুকে ওরা 304 ধারায় ধরেছে, সুতরাং ওর বেল হয়ে যাবে। আমি ব্যবস্থা করবো, সব বলে রেখেছি। দামোসাই এমন সিনসিয়ারলি কথাগুলো বললেন যে আমি বিশ্বাস করে ফেললাম। সব দিয়ে দিলাম তোমার ঠিকানা। পরদিন ভোরে শ্যামনগর স্টেশনে গিয়ে ভ্যাকাচণ্ডীর সাথে দেখা। মাথাটা ঠিক ওই 6:05 মতো করে দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই, কিরে কোথায় যাচ্ছিস? কলকাতা? হ্যাঁ, একই ট্রেনে উঠে মুখোমুখি বসলাম আমরা। রোববার, ট্রেনের লোক নেই তেমন। একটা বুড়ো তার অ্যালুমিনিয়ামের বাটিতে খচিত ঝাঁকিয়ে তাল দিয়ে দিয়ে গেয়ে চলেছে, বাড়িতে জানো না কেন ধরো হাল। আমি কোথায় যাচ্ছি বলতো? কোথায়? দে নাচ পুর, চিন্তা করিস না, সব চার্জ ড্রপ হয়ে যাবে। ফুলটুস জামাই আদরে নিয়ে আসবো বঙ্কুকে। জামাই আদর বুঝিস তো? ফুলটুস জামাই আদর? তুমি হাসছো? তুই সেই জামাই আদরের গিফট নিয়ে আমার পেছনে কত টাকা খরচা করলি? হ্যাঁ, কতগুলো জোচ্চোর উকিলের ভুঁড়ি জয় ঢাক করলি বলতো? পুলিশকে ঘুষ, কোর্ট ডেটের পরে কোর্টের ডেট, জামা, জুতো, জ্যাকেট, সোয়েটার, বই, খাতা, কলম, আলু, পেঁয়াজ, লঙ্কা, সিগারেট, বিড়ি সাপ্লাই করে শেষমেশ লোয়ার কোর্ট থেকে হাইকোর্টে গিয়ে প্রি বার্গেনের বন্ড। কোত্থেকে পেয়েছিলি এত টাকা? এই প্রশ্নটার উত্তর আজও আমি ফিগার আউট করে উঠতে পারিনি। জেলের ইন্টারভিউ রুমের খুপড়িগুলোর মাঝখানে জাল দুটো না, জেলের দেওয়ালের চেয়েও মোটা। মাথার মধ্যে কিলবিল করছে 1000টা প্রশ্ন, তার মধ্যে 5টা জিজ্ঞেস করতে না করতেই সময় ফুরিয়ে যেত। আর তুইও ব্যাপারটা নিটলি এড়িয়ে যেতে পারতিস, ওই অব্দি কথা পৌঁছতই না। কিন্তু আজ তোকে ছাড়ছি না ভাই। ফোনটা যখন সাহস করে করেছ, সাহস করে এটাও বলে হলো দেখিনি আমাদের ওই দুর্গাবাড়ির গয়না চুরি গেছিল, মনে আছে তোমার? জেলে দেখা করতে গিয়ে বলেছিলাম তোমায়, মানে গয়নাগুলো দুর্গা ঠাকুরের গয়না বেঁচে নকশালের মুক্তি, পুরো হেডলাইন করে। তোদের ভগবান তো শিবরাম চক্রবর্তীকে হার বানিয়ে দেবে। কি সাংঘাতিক তির্যক ব্যাগরে ভাই। মশাইকে আলিপুর সেন্ট্রাল জেলে চায়ের দোকানের সামনে থেকে যা ছিটকেছিলাম না, তুই তো ওনার অ্যারেস্ট হওয়ার ব্যাপারে আমায় কিছুই বলিসনি। আমিও চেঁচে পড়ে গিয়ে কথা বলিনি, লোকের মুখে জেনেছিলাম ব্যাপারটা। ভেবেছিলাম সত্যি তো হয়তো তুই যুধিষ্ঠিরের হয় টাকাটা আবার ফেরত দিয়ে দিস। তুমি সেই বলতে না, ধর্ম জনগণের আফি।
কথাটার পর মার্কস হেগেল বোঝাতে কি আরো বলতে, ধর্ম শোষিতের হাহাকার, ওটাই ছিল আমার অক্ষমের আক্ষেপ। ঠান্ডা খাবারের মতো প্রতিশোধ। কিন্তু স্যারলি, তোর সমস্ত এফার্টের গায়ে পেচ্ছাপ করে আমায় বলতেই হচ্ছে রাধু, তোর থেকে বড় ক্ষতি আমার আর কেউ করেনি। এমনিতেই চোখে ভালো দেখতে পেতাম না, তাই হয়তো অন্ধ পতঙ্গের মতো ধেয়ে গিয়েছিলাম শিখার দিকে। শিখাটার কোনো ভুল ছিল না, ভুল ছিল আমাদের ওই শিখাটাকে দাবানল করে তোলার প্রক্রিয়ায়, মেথোডোলজি আর ইডিওলজির সংঘাত। শত্রুর মোকাবিলা করতে গিয়ে নিজেই একদিন সেই শত্রুর মতো হয়ে যাওয়া। অনেকদিন জেলে থাকলে জানিস তো, লৌহ কপাটের পেছনের লোকগুলো বাইরের দুনিয়াটাকে আস্তে আস্তে চিনতে ভুলে যায়। খবরের মতোই ঢুকছে পাঁচিল টপকে, শুনছি পড়ছি, কিন্তু পড়ার শোনা একটা জিনিস, আর তার মাঝখানে থাকা আর এক। দূর থেকে ঘূর্ণিঝড় দেখা আর ঝড়ের চোখের মধ্যে দাঁড়িয়ে থাকা এক জিনিস নয়। আমি somehow বুঝতে পারিনি যে আমাদের রাজনীতির ইতিহাসটা একটা সুসংহত, সচেতন ভাবে সংগঠিত, সিস্টেম্যাটিক ভাঙনের ইতিহাস। যেন গর্ভপাত হবে বলেই বিপ্লবকে গর্ভে ধরেছিল বিপ্লবের মা। ছেলে বসে কত ভাবতাম, বেরিয়ে এসে নতুন করে লিখবো, পার্টির ভাঙার টুকরোগুলোকে জোড়া দেব, মানুষের সঙ্গে আবার কানেক্ট করব, ইয়াং ছেলে মেয়েদের তৈরি করবো। পাল পাড়াটা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। তাই নাকি? তাহলে কানুবাবুকে ৭৮ বছর বয়সে গলায় দড়ি দিতে হয় কেন? জঙ্গল সাঁওতালকে অ্যালকোহলিক হয়ে মরে যেতে হয় কেন? আজিজুল কেন নকশাল ছিলেন বলে আজ লজ্জিত বোধ করেন? প্রাক্তন নকশাল কেন রাজ্যের মন্ত্রী হয়ে যান? কেন কর্পোরেটদের হাতে কয়লা খনি, রেলওয়ে, এয়ারলাইন্সের মতো জাতীয় সম্পদ বিক্রি হয়ে যাওয়ার সময় সংগঠিত প্রতিবাদ হয় না আজ? আর মাওয়ের চীন কেন মেড ইন চায়না করোনা ভাইরাস উপহার দেয় পৃথিবীকে? না, আমি তোকে ক্ষমা করব না রাধু। তুই আমাকে এক জেল থেকে বাইরে এনে আরো ভয়ানক একটা জেলে ঢুকিয়ে দিলি, আদর্শের যাবজ্জীবন কাটতে। যাকে যা করেছিস করেছিস, আমার কাছে সব তিতিক্ষা ফিতিক্ষা না চেয়ে তুই বরং তো দা মশাইকে আমার হয়ে থ্যাংক ইউ বলে নিজের হয়ে ক্ষমা চাগে যা। চেয়েছি। মৃত্যুর কাছে সেও চেয়েছি আগের পর্বে। ব্যাস, তাহলে তুমি যেই গেল, আমাকে আর জানাস কেন ভাই? মহাভারতের ইচ্ছা মৃত্যুর কনসেপ্টটা বেশ ভালো, কিন্তু ওটা তো আমার রেড বুকে নেই কমরেড। এভাবে বলো না। মৃত্যুর বরটা মরেছে। কি হয়েছে কি তোমার? কি বলছো কি? তাহলে বিদ্যাসাগরের বিধবা বিবাহ আইনের সুবিধাটা উপলব্ধ করে বিয়ের প্রপোজালটা দিয়েই ফেলতো। এভাবে বলো না প্লিজ। আরে বুড়ো বয়সে একটা সাপোর্ট তো লাগে। শালা কোমরে মুততে গেলে পায়ে মুতে ফেলি, 2 ঘন্টার বেশি টানা ঘুমোতে পারি না, রান্না করে খেতে পারি না, জামা কাপড় কাচতে পারি না, ঠিক ওষুধ খাচ্ছে কিনা ঠাউর করতে পারি না। দোকানে গেলে দোকানদার ওজনে ঠকিয়ে দেয়। 40 বছর আগে আমাদের বিয়েটা হলে
মোটেই ভালো হতো না রে রাধু। নকশাল বরের চেয়ে প্যারালাইজড বর ভালো। একটা ব্যর্থ বিপ্লবীকে ঘরে পুষতে হতো, ওই পক্ষাঘাত ক্লিষ্ট স্বামীর মতোই। একটা প্রায় অন্ধ লোককে বিয়ে করে কি সুখ পেত মিতু। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। এখন আমি ফাইনালি একজন এলিজেবল ব্যাচেলার। বাই দ্য ওয়ে, তোমার চোখের অবস্থা এখন কেমন? ফাইন ফাইন। চশমার পাওয়ার নেমে 0 হয়ে গেছে। বিয়োগান্ত 19 থেকে এখন 0। সে কি, বাহ, লেজার সার্জারি করালে নাকি? আরে না না, সার্জারি কিচ্ছু লাগেনি, ও এমনি হয়ে গেছে। একটাই শুধু সমস্যা, ফোন এলে এখন আর নম্বর চিনতে পারি না। স্মৃতি শক্তি যদিও পূর্ববৎ বলবৎ, কিন্তু কালো চশমা ভেদ করে অন্ধজনে দেখো আলো, মৃতজনে পাল। একদিন আমার বাড়ি আসবেই রাধু। দেখি, এই লকডাউনটা উঠলেই যাব। তার আগে পারবি না? ভাইরাস নিয়েই এলি না হয়। আমার কিছু এসে যায় না তাতে। জেলের লকআপে যখন কিছু হয়নি, বাইরের লকডাউনেও কিছু হবে না আমার। ভাইরাস প্রুফ হয়ে গেছি। তোর মুখে মুখোশ তো আছে, মুখোশ পড়ে থাকলেই তো এখন সবাই সাফ সেফ সুতরা। কেন আসতে বলছো আমায়? না, আসলে মিতুকে একটা চিঠি লিখছি বেশ কয়েকদিন ধরে মনে মনে। সেটা তোকে ডিকটেট করে দিতাম। সেটা তো চাইলে ফোনেও বলতে পারো। না, ফোনে হবে না। আসলে তোকে দেখতে ইচ্ছে করছে রে। ওকে অমন অন্ধ করার আগে দেখতে দিও মাটির বাড়ি ঘর, নতুবা একে হত্যা বলে লোকে, নতুবা একে হত্যা বলে লোকে।